গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ প্রসারের কারণ নিয়ে আলোচনা করব। তো সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদ নিয়ে আমরা আগে অধ্যায়ে আলোচনা করেছি। সাম্রাজ্যবাদ এর অর্থ হলো যখন কোনো শক্তিশালী রাষ্ট্র কোনো দুর্বল দেশের ওপর তার ক্ষমতা প্রতিষ্ঠিত করে, তখন সেই শক্তিশালী রাষ্ট্রটি হলো সাম্রাজ্যবাদী শক্তি এবং দুর্বল রাষ্ট্রটির ওপর তিনি সেই দেশটি সাম্রাজ্যবাদী ক্ষমতা প্রতিষ্ঠিত করছে। এবং এই সাম্রাজ্যবাদী রাষ্ট্রটি তার শক্তির মূল কারণ হলো তার সামরিক শক্তি, তার প্রযুক্তিগত শক্তি এবং তার অর্থনৈতিক শক্তি। আর দুর্বল রাষ্ট্রটির প্রতি তার আকর্ষণের মূল কারণ হলো দুর্বল রাষ্ট্রটির প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ আহরণের জন্যই শক্তিশালী রাষ্ট্রটি তার অস্ত্রবল বাহুবলের দ্বারা দুর্বল রাষ্ট্রটিকে শোষণ করতে চায়, এবং এই শোষণ করবার জন্যই এই শক্তিশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্রটি দুর্বল রাষ্ট্রকে সম্পূর্ণভাবে অধিকার করে উপনিবেশ প্রতিষ্ঠা করতে চায়। কিভাবে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করে? সম্পূর্ণভাবে সেই দুর্বল রাষ্ট্রটি রাজনৈতিক ক্ষমতা সে দখল করে। এবারে বলা হচ্ছে যে ইউরোপে যে রাষ্ট্রগুলি সাম্রাজ্যবাদী ক্ষমতায় অধিষ্ঠিত ছিল সেগুলি হচ্ছে স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জার্মানি, রাশিয়া। এরা মূলত দুটি অর্থনৈতিক মতবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল। একটি হলো মার্কেন্টাইলবাদ, আরেকটি হলো উদার অর্থনৈতিক মতবাদ। এই দুই মতবাদের দ্বারাই প্রভাবিত এই শক্তিশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি হয়েছিল। কোনো একটি বিশেষ কারণ দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে এই শক্তিশালী রাষ্ট্রগুলি তাদের সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিকতাবাদকে প্রসারিত করেনি। তাদের প্রসারের পিছনে অনেকগুলি কারণ ছিল। তার মধ্যে আমরা সেই কারণগুলোকে 6টা ভাগে ভাগ করেছি। 1 হচ্ছে রাজনৈতিক কারণ, 2 অর্থনৈতিক কারণ, 3 সামরিক কারণ, 4 সামাজিক কারণ, 5 ধর্মীয় কারণ, 6 প্রযুক্তিগত কারণ। এই কারণগুলোকে আমি এবারে পয়েন্ট আকারে সাজিয়ে নিয়ে বিশ্লেষণ করব। রাজনৈতিক কারণের মধ্যে প্রথমে বলবো উগ্র জাতীয়তাবাদ। 1870 খ্রিস্টাব্দের পর থেকে ইউরোপের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলি উগ্র জাতীয়তাবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল। জাতীয়তাবাদ অর্থাৎ দেশকে ভালোবাসা, দেশকে আরো উন্নত করে তোলা, এই যে মূল ভাবনা, এর সাথে অতিরিক্ততা যখন জড়িত হয়ে পড়েছিল, অর্থাৎ কিনা এই শক্তিশালী রাষ্ট্রগুলি নিজের দেশকে শ্রেষ্ঠত্বে প্রতিষ্ঠিত করবার জন্য বেশি করে অন্য দেশ অধিকারের লড়াইতে নেমেছিল। এবং এটাই হলো উগ্র জাতীয়তাবাদ, নিজের দেশকে এমনভাবে প্রতিষ্ঠিত করা যেখানে কিনা অন্য দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটা হচ্ছে ইউরোপের দেশগুলির শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ এই উগ্র জাতীয়তাবাদ ইউরোপের দেশগুলোকে একটা লড়াইতে অবতীর্ণ করছে। কে কোন দেশ বেশি শ্রেষ্ঠ, এই লড়াইতে ইউরোপের দেশগুলো অবতীর্ণ হচ্ছে। এবং এই অবতীর্ণ হবার জন্য, অর্থাৎ এই লড়াইতে কে বেশি শক্তিশালী সেটা কিভাবে প্রমাণিত হচ্ছে? কে কত বেশি উপনিবেশ দখল করতে পারছে। এই যে উপনিবেশ দখলের লড়াইতে এরা অবতীর্ণ হচ্ছে, অর্থাৎ যার যত বেশি সংখ্যক উপনিবেশ থাকবে সে তত বেশি শক্তিশালী বলে নিজেকে প্রমাণ করতে পারবে। এই যে লড়াই, উপনিবেশ দখলের লড়াই, এই লড়াইতে অবতীর্ণ হলো কারা? ইউরোপের তথাকথিত কিছু শক্তিশালী দেশ। 2 নম্বর হচ্ছে এই যে সাম্রাজ্যবাদী শক্তিশালী দেশগুলো, এদের দ্বিতীয় কারণ কি হচ্ছে, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হওয়ার দ্বিতীয় কারণটি হচ্ছে ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা। ক্ষমতা লাভের আকাঙ্ক্ষার প্রথম পয়েন্ট হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণে। অর্থাৎ 1780 খ্রিস্টাব্দের পর ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল সেটা মূলত হয়েছিল বস্ত্র শিল্পের ওপরে। এবং এই বস্ত্র শিল্প
তার জন্য যে প্রযুক্তির প্রয়োজন সেটা ইংল্যান্ড ভালোভাবে আবিষ্কার করতে পেরেছিল, কিন্তু তার জন্য যে কাঁচামালের প্রয়োজন অর্থাৎ বস্ত্রশিল্পের কাঁচামাল, তুলো, পাট, রঞ্জক পদার্থ, নীল, এগুলো কিন্তু তাকে তার উপনিবেশ থেকে আমদানি করতে হতো। এবং আমরা জানি ইংল্যান্ড তার শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ভারতবর্ষ থেকে আমদানি করেছিল, এবং এই যে কাঁচামালের পাশাপাশি শ্রমিক তারা আমদানি করেছিল ভারত থেকে এবং আফ্রিকা থেকে। আর ছিল তাদের মূলধন অর্থাৎ ব্যবসায় বিনিয়োগের জন্য মূলধন। কিন্তু এই যে ব্যবসায় বিনিয়োগকৃত যে অর্থ, তার সেই অর্থকে কাজে লাগিয়ে যে শিল্প উৎপাদন তারা করলো, সেই উৎপাদিত শিল্প বিক্রির জন্য যে বাজারের প্রয়োজন, সেই বাজারের জন্য তাদের কি প্রয়োজন ছিল? আরো উপনিবেশ দখল করা প্রয়োজন ছিল। এবং ইংল্যান্ড তার কাঁচামাল আমদানি এবং শিল্পজাত দ্রব্যাদি বিক্রয়ের জন্য এই উপনিবেশ দখলের লড়াইতে নেমেছিল। 2 নম্বর, ইটালি এবং রাশিয়া, এদের কিন্তু কোনো উদ্বৃত্ত উৎপাদন ছিল না। অর্থাৎ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হলেও ইটালি বা রাশিয়াতে কিন্তু সেই সময় শিল্প বিপ্লব হয়নি, কিন্তু তবু তারা উপনিবেশ প্রতিষ্ঠার লড়াইতে নেমেছিল। কেন নেমেছিল? ক্ষমতা দখলের জন্য। এদের মনে খুব স্পৃহা ছিল যে তারা বিভিন্ন দুর্বল দেশগুলোর উপর তাদের নিজেদের ক্ষমতাকে অধিষ্ঠিত করবে। 3 নম্বর হচ্ছে, শিল্পক্ষেত্রে ফ্রান্স ও জার্মানি অনেকটাই পিছিয়ে ছিল এই সময়তে, অষ্টাদশ শতকে, কিন্তু তবু তারা তাদের ক্ষমতাকে অধিষ্ঠিত করবার জন্য এই উপনিবেশ প্রতিষ্ঠার লড়াইতে নেমেছিল। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণটা কিন্তু আমি একটু আগে বললাম, সেটাই আবারও বলবো। কাঁচামাল সংগ্রহ। ইউরোপের দেশগুলো তাদের বাণিজ্য করবার জন্য যেমন দুর্বল দেশগুলোর কাছ থেকে তাদের প্রাকৃতিক সম্পদ আহরণ করছে, তেমনি এই প্রাকৃতিক সম্পদই তাদের শিল্পের কাঁচামালও বটে। যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে তারা তাদের শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ভারতবর্ষ এবং এশিয়ার বিভিন্ন দেশ বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছে। সেরকম অন্যান্য দেশগুলো কিন্তু এই কাঁচামাল সংগ্রহ করছে বা বাণিজ্যিক যে সম্পদ সেগুলো তারা সংগ্রহ করছে। 2 নম্বর হচ্ছে পণ্য বিক্রির বাজার। অর্থাৎ এই কাঁচামাল সংগ্রহ করবার পর যে উৎপাদিত দ্রব্যাদি শিল্পের মাধ্যমে তৈরি হচ্ছে, সেই উৎপাদিত দ্রব্যাদি বা পণ্য, এক কথায়, সেগুলো বিক্রি করবার জন্য বাজারের প্রয়োজন। ইউরোপে কিন্তু সেই উৎপাদিত দ্রব্যাদি কেনার খুব একটা প্রয়োজনীয়তা সেই সময় ছিল না। তো এই পণ্য, উৎপাদিত পণ্য কারা কিনবে? এই অপেক্ষাকৃত দুর্বল বা অনুন্নত দেশগুলোর সাধারণ মানুষ কিন্তু সেই পণ্য কিনবে, এবং সেই পণ্য তারা বিক্রির জন্য বাজার কোথায় পাচ্ছে? তাহলে এই উপনিবেশগুলোতেই পাচ্ছে, এবং এই উপনিবেশগুলোই তাদের পণ্য বিক্রির বাজারের চাহিদা পূরণ করছে। 3 নম্বর হলো পুঁজি বিনিয়োগ। অর্থাৎ এই শিল্প বিপ্লবের কারণে শিল্প মালিকদের হাতে, ইংল্যান্ড, ফ্রান্স বা এই ইউরোপীয় দেশগুলি শিল্প মালিকদের হাতে প্রচুর উদ্বৃত্ত পুঁজি বা মূলধন জমা হচ্ছে। শিল্পজাত দ্রব্যাদি বিক্রয় করে তার প্রচুর উদ্বৃত্ত পুঁজি জমা হচ্ছে, এবং এই পুঁজি তারা কোথায় বিনিয়োগ করবে? তাদের নিজেদের দেশে যা করবার তারা করে ফেলেছে। এবার এই পুঁজি, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের জন্য তাদের উপনিবেশগুলোতে পুঁজি বিনিয়োগের প্রয়োজনীয়তা দেখা যায়। যেমন আমরা দেখেছি যে ব্রিটিশ সরকার সেই সময়তে আমাদের ভারতবর্ষের চা বাগানগুলোতে বা কখনো দেখা যাচ্ছে চটকলগুলোতে অথবা রেল শিল্পে তাদের পুঁজি বিনিয়োগ করেছে, এবং এই শিল্পকে বাড়িয়ে তোলার পেছনে কিন্তু তাদের অর্থের চাহিদা ছিল। অর্থাৎ পুঁজি বিনিয়োগ করে, কোনো এই ব্যবসাগুলোতে পুঁজি বিনিয়োগ করে তাদের মূলধনের পরিমাণ আরো বাড়িয়ে নেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু এই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ছিল। লেনিন বলেছেন, সাম্রাজ্যবাদ প্রসারে
এই 1 নম্বর অর্থাৎ কাঁচামাল সংগ্রহ এবং পণ্য বিক্রির বাজার দখল দুটোই সমান গুরুত্বপূর্ণ বিষয়। আর হবসন বলছেন যে পুঁজিপতিরা তাদের প্রভূত উদ্বৃত্ত মূলধন বিনিয়োগ করে আরো মুনাফা অর্জন করতে চেয়েছেন, যেটা আমরা পুঁজি বিনিয়োগটা বললাম। অর্থাৎ লেনিন 1 আর 2 নম্বর পয়েন্টের উপর গুরুত্ব দিয়েছেন, আর হবসন এই পুঁজি বিনিয়োগ 3 নম্বর পয়েন্টের উপর গুরুত্ব দিয়েছেন। এবারে যাব সামরিক কারণ। নিরাপত্তার কারণে ইউরোপের দেশগুলির মধ্যে পারস্পরিক বিদ্বেষ বাড়ে, যেটা আমরা আগে আলোচনা করলাম যে উপনিবেশ দখলের যে লড়াই, সেই লড়াইটা হচ্ছে তা যার পেছনে রয়েছে ইউরোপীয় দেশগুলির উগ্র জাতীয়তাবাদ, নিজের দেশকে সকলের সামনে আরো বেশি ক্ষমতায় অধিষ্ঠিত করবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কারণে নিজেদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ বেড়েছে। এবং তখন তারা কি করছে? তখন তারা নিজেদের শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করছে। অর্থাৎ নিজেদের শক্তিকে বৃদ্ধি করবার জন্য যে উপনিবেশগুলো তারা দখল করেছে, সেই উপনিবেশগুলোতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করছে। এমনকি এমনও হয়েছে যে যেমন ব্রিটেনের ক্ষেত্রে সাইপ্রাস ও কেপ তারা শুধুমাত্র দখল করছে তাদের সামরিক ঘাঁটি স্থাপন করবার জন্য, অন্য কোনো বাণিজ্যিক কারণ না, শুধুমাত্র সামরিক ঘাঁটি স্থাপন করবার জন্যই কিন্তু তারা সাইপ্রাস ও কেপ স্থাপন করছে। আবার আমরা এটাও দেখেছি যে ভারতবর্ষে কিন্তু ইংল্যান্ডের যখন সামরিক শক্তি প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু বিভিন্ন বাহিনী তৈরি করছে, আমাদের ভারতীয় মানুষদের নিয়ে তারা বিভিন্ন বাহিনী তৈরি করছে। এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় দেখা গেছে যে এই ভারতীয় সৈন্যরা ইংল্যান্ডের হয়ে প্রথম বিশ্বযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেছে। এরপরে হচ্ছে সামরিক মর্যাদা বৃদ্ধি। অধিকৃত দেশের জনশক্তি ব্যবহার, যেটা আমি বললাম যে এই যে আমাদের ভারতবর্ষে প্রভূত মানুষ যাদেরকে নিয়ে বিভিন্ন সেনাবাহিনী তৈরি হয়েছে, বিভিন্ন রেজিমেন্ট তৈরি হয়েছে, যেমন গোর্খা রেজিমেন্ট, মারাঠি রেজিমেন্ট, এই রেজিমেন্ট বাহিনী, ছোট ছোট বাহিনী, এই বাহিনীকে তারা তাদের ইউরোপীয় যুদ্ধগুলোতে কাজে লাগিয়েছে। শুধু তাই না, আমরা দেখলাম যে এই জনশক্তিকে আরো কিভাবে ব্যবহার করেছে, শ্রমিক হিসাবে তারা তাদের দেশে পাঠিয়ে দিয়েছে। কখনো তারা দেখো আমাদের দেশে যখন রেল শিল্প তৈরি হচ্ছে, তখন কিন্তু রেলে বিনিয়োগ করছে ইংল্যান্ডের পুঁজিপতিরা রেল শিল্প তৈরি করবার জন্য, রেল লাইন পাচ্ছে বা আরো যে সমস্ত রেলের কাজ আছে সেগুলো করছে, তার পুঁজি বিনিয়োগ করছে ব্রিটিশ পুঁজিপতিরা, কিন্তু তার শ্রমিক কারা? ভারতীয়রা। অর্থাৎ এই জনশক্তিকে ব্যবহার করে এই শিল্পে প্রচুর মুনাফা অর্জন করছে ব্রিটেনের শিল্পপতিরা। এরপরে দেখো শত্রুর হাতে চলে যাওয়ার ভীতির কারণে দেশ দখল। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে উপনিবেশ প্রতিষ্ঠার পেছনে তাদের বিশেষ কোনো কারণ নেই, শুধুমাত্র ইংল্যান্ড ভাবছে যে ফ্রান্স বা স্পেন যদি ওই দেশটা দখল করে নেয় তাহলে আমাদের উপনিবেশের সংখ্যা কমে যাবে, কাজে আমরা আমাদের প্রয়োজন না থাকলেও সেই দেশটিকে অধিকার করবে। অর্থাৎ শুধুমাত্র অন্য দেশ সেই কোনো ছোট দেশকে অধিকার করে নেবে এই ভয়েও তারা কিন্তু উপনিবেশ দখল করছে। এরপরে আসবো সামাজিক কারণ। সামাজিক কারণ হচ্ছে ইউরোপে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মোটামুটি অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে জনসংখ্যা খুব বৃদ্ধি পাচ্ছে এবং ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য তাদের বাসস্থানের প্রয়োজন এবং কর্মসংস্থানের প্রয়োজন। অর্থাৎ এই উপনিবেশগুলোতে তারা তাদের অনেক মানুষকে পাঠিয়ে দিচ্ছে বাস করবার জন্য এবং সেই দেশগুলিকে চালাবার জন্য প্রচুর নিজের দেশের মানুষকে পাঠিয়ে দিচ্ছে সরকারি কর্মচারী হিসেবে। আমরা যেটা দেখেছি যে আমাদের ভারতবর্ষে ইংল্যান্ডের বিভিন্ন মানুষরা এসে, ইংরেজরা এসে প্রশাসনিক বিভিন্ন উচ্চ পদে বসেছেন এবং আমাদের দেশ থেকে
আদায়কৃত রাজস্ব তারা বেতন হিসেবে গ্রহণ করেছেন এবং সেই বেতনের পুরো অংশটাই তারা পাঠিয়ে দিয়েছেন ইংল্যান্ডে। এইরকম আর কি, অর্থাৎ নিজেদের কর্মসংস্থানের জন্য তারা কিন্তু তাদের উপনিবেশগুলোকে দখল করেছে। যেমন এখানে হিটলার একটা তত্ত্ব ছিল বাঁচার মতো স্থান, এটি একটি তত্ত্ব। এই তত্ত্বের উপর হিটলার তার বিভিন্ন দেশ দখল করে গেছে, অর্থাৎ পার্শ্ববর্তী এলাকা দখল করবে এবং নিজের দেশের যে মানুষ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই সমস্ত মানুষকে সেই পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠিয়ে দিয়ে তাদের বাসস্থানের স্থান সংকুলন করবে। এটা একটা তত্ত্ব। এরপরে হচ্ছে ইউরোপের সাম্রাজ্যবাদী চিন্তাবিদরা মনে করতে যে শ্বেতাঙ্গ মানুষেরা তাদের দায়বদ্ধতা আছে। কিসের দায়বদ্ধতা? অনুন্নত মানুষদের উন্নত করে তোলবার দায়বদ্ধতা। অর্থাৎ কিনা এই যে আমরা বললাম উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, এই মহাদেশের যে দেশগুলোতে ঔপনিবেশিকরা অর্থাৎ শক্তিশালী সাম্রাজ্যবাদী দেশগুলি তাদের উপনিবেশ স্থাপন করছে, সেই দুর্বল দেশের মানুষ হলো অনুন্নত। এদেরকে উন্নত করে তোলবার একটা দায়বদ্ধতা এই শক্তিশালী দেশগুলো রয়েছে। কাজেই তারা তাদের শক্তি এই অনুন্নত দেশগুলোর উপর প্রতিষ্ঠিত করছে। এরকমই আমরা যেমন ইংল্যান্ডের একজন লেখক জুলি ফেরি, তিনি তার লেখায় এগুলো লিখেছেন। আবার রুডিয়ার্ড কিপলিং তার কবিতাতে এই ধরনের কথা লিখেছেন যে উন্নত দেশগুলির মানুষের কিছু দায়বদ্ধতা রয়েছে যাতে অনুন্নত দেশগুলোকে উন্নত করে তোলা যায়। এই ধরনের ভাবনা চিন্তা এই সময়কার জুলি ফেরি বা রুডিয়ার্ড কিপলিং এর মতো লেখকদের লেখা থেকে বেরিয়েছে। এরপরে দেখব ধর্মীয় কারণ। ধর্মীয় কারণে উপনিবেশ তারা প্রতিষ্ঠিত করেছেন। যেরকম মনে করো অন্ধকারাচ্ছন্ন জাতিগুলিকে আলোর জগতে ফিরিয়ে আনার জন্য খ্রিস্ট ধর্মের প্রচার। এই যে ইউরোপের দেশগুলোর কথা বললাম, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, স্পেন, ইটালি, জার্মানি, এদের মূল ধর্ম হলো খ্রিস্ট ধর্ম এবং তারা ভাবছে যে অন্ধকারাচ্ছন্ন জাতিগুলোকে আলোর দিশা দেখাতে পারে একমাত্র খ্রিস্ট ধর্ম। কাজেই তারা উপনিবেশ দখল করে সেই সমস্ত ঔপনিবেশিকদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করল। মানব কল্যাণ, এখানে কিন্তু একটা ইতিবাচক দিকও রয়েছে। অর্থাৎ এই মিশনারিরা যারা কিনা খ্রিস্ট ধর্ম প্রচার করছে তাদের মধ্যে কোনো কোনো মিশনারির উদ্দেশ্য ছিল এই অনুন্নত দেশের মানুষদের মধ্যে বিদ্যালয় ও চিকিৎসালয় প্রতিষ্ঠা করা, অর্থাৎ শিক্ষার আলো দেখানো এবং চিকিৎসা তাদের মধ্যে চিকিৎসাবিদ্যা ছড়িয়ে দেওয়া। আমরা বেথুন সাহেবের কথা জানি, যিনি কিন্তু আমাদের দেশে শিক্ষালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। জেসুইট মিশনারিদের কথাও আমরা জানি, যারাও কিনা আমাদের দেশে অনেক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন। এরকম ফরাসি মিশনারি এবং ডক্টর ডেভিড লিভিংস্টোন আর ফরাসি মিশনারিরা এরা আফ্রিকাতে অনেক বিদ্যালয় ও চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। এবারে আসবো প্রযুক্তিগত কারণ। প্রযুক্তিগত কারণ হচ্ছে ব্রিটিশ নেভিলি এবং জার্মান নেভিলি, নেভি মানে হচ্ছে সামুদ্রিক যে বাণিজ্য বা সামুদ্রিক যে জাহাজ বা নৌকো, জাহাজের মূল কথা এগুলো, এইগুলোকে কাজে লাগিয়ে এরা উপনিবেশ প্রতিষ্ঠার জন্য সেই দেশের সরকারের উপর চাপ সৃষ্টি করে। অর্থাৎ এই যে ব্রিটিশ নেভিলি, এই ব্রিটিশ নেভিলি তাদের নেভিকে আরো বেশি কাজ করাবার জন্য সেই দেশের সরকারের উপর চাপ সৃষ্টি করছে, যাতে করে সেই দেশের সরকার উপনিবেশ প্রতিষ্ঠা করে এবং ব্রিটিশ নেভিকে কাজে লাগায়। ঠিক একইভাবে জার্মান নেভি লীগও জার্মানের সরকারের উপর চাপ সৃষ্টি করে তাদের উপনিবেশ প্রতিষ্ঠার জন্য সরকারকে প্রভাবিত করে, যাতে করে এই দেশগুলি আরো ছোট ছোট দেশগুলোর ওপর তাদের সামুদ্রিক
যে শক্তি রয়েছে সেই শক্তি দ্বারা এই উপনিবেশগুলো প্রতিষ্ঠা করতে পারে। অর্থাৎ তাদের যে নেভি লিগরা আছে সেই নেভি লিগকে কাজে লাগানো এবং কি করা, দেশের হয়ে কাজে লাগিয়ে দেশের অনেক বেশি উপনিবেশ প্রতিষ্ঠা করা। এবং এই উপনিবেশগুলো প্রতিষ্ঠা করলে কি হবে, সেই দেশের জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করা হবে এবং ওই যে দুর্বল দেশটির উপর সে তার উপনিবেশ প্রতিষ্ঠা করলো সেই দুর্বল দেশটি থেকে সম্পদ আহরণ করা যাবে, মূলধন অনেক বেশি করে বেড়ে উঠবে এই শক্তিশালী দেশগুলো। অর্থাৎ আমরা এখান থেকে একটা কথাই আমাদের কাছে ভীষণভাবে পরিষ্কার হলো যে আমরা যেটাকে শক্তিশালী দেশ বলছি সেই শক্তিশালী দেশগুলোর কিন্তু সম্পদটা সম্পূর্ণই কৃত্রিম সম্পদ। অর্থাৎ তারা মানুষেরাই, সেই দেশের মানুষরা সেই সম্পদকে বর্ধিত করেছে। কিন্তু যে দেশগুলোকে আমরা দুর্বল দেশ বলছি সেই দুর্বল দেশগুলোর কিন্তু সম্পদটা সম্পূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি তার সম্পদ সেই সমস্ত দেশগুলোকে দিয়েছে, আর দিয়েছে সেখানকার সাধারণ মানুষকে, যে মানুষরাও কিন্তু সেই দেশের প্রাকৃতিক সম্পদ, হিউম্যান রিসোর্স যাকে এক কথায় বলা হচ্ছে, ন্যাচারাল রিসোর্স এবং হিউম্যান রিসোর্স। এবং এই ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ এবং হিউম্যান রিসোর্স, মানবিক সম্পদ, এই দুয়ের আকর্ষণে এই ঔপনিবেশিক শক্তিগুলি ভারতবর্ষের মতো তথাকথিত দুর্বল দেশগুলোকে আক্রমণ করেছিল এবং সেই দুর্বল দেশগুলোকে অধিকার করে তাদের সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিফলিত করে বিভিন্ন উপনিবেশ স্থাপন করেছিল। আজকের মতো পাঠ এইটুকুই, পরের দিন আবার পরের অংশটাতে যাব। তো তার আগে আমরা বলি যে এটা তোমরা খাতায় আবারও লিখে নেবে এবং বারবার এই পয়েন্টসগুলোকে ধরে ধরে তোমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করবে। পাশে তোমাদের পাঠ্য বই খুলে রাখবে এবং আমি যেগুলো বললাম সেগুলো পাঠ্য বই থেকে আরও একবার করে